বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। কোভিড-19 এই পরিস্থিতির সময়ও তোমরা স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই সাবধানে খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে, পৌরনীতি সুশাসনের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পৌরনীতি সুশাসনের তৃতীয় অধ্যায়, অবশ্য গত ক্লাসে তাই পড়িয়েছি। এই অধ্যায়টা অনেক বড় এবং এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি পর্যায়ক্রমে। যাই হোক, আজকের বিষয় পৌরনীতি সুশাসন প্রথম পত্র, এটা আমি লিখে নিই, এটা আমি লিখে নিচ্ছি। আশা করছি যে তোমরা বাসায় সকলে খুব ভালো পড়াশোনা করছো। আর যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা সরকার ডেডলাইন দিয়েছে ডিসেম্বরে, মাত্র 3টা সাবজেক্টে অনুষ্ঠিত হবে, বাংলা, ইংলিশ, আইসিটি বাদে। তোমাদের অন্যান্য যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে সেটার উপর অনুষ্ঠিত হবে এবং সিলেবাস কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, মাত্র 5টা করে অধ্যায়। এই জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে। আশা করছি যে তোমরা এই অংশটুকু একদিনে হয়তো শেষ করে ফেলেছো, তবে কিছু বিষয়ে হয়তো তোমাদের কনফিউশন থাকতে পারে, যেগুলো তোমরা বই দেখে আরও বেশি করে পড়ে অথবা আমাদের কথা শুনে, অনলাইনে আমাদের ক্লাসগুলো শুনে, আমাদের কথা শুনে তোমরা সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করতে পারো। যাই হোক, আমি আশা করছি যে অল্প যে সিলেবাস রয়েছে এই সিলেবাসটা তোমাদের বেশি কষ্ট হবে না। তারপরেও যেহেতু আমরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের ক্লাস নিতে পারছি না, তাই অনলাইনে যতটুকু সম্ভব আলোচনা করা, সেগুলো শুনে যদি তোমাদের একটুখানি উপকার হয়, তাই আশা করছি উপকার হবে। আর আশা করছি তোমরা ক্লাসটা অনেকে দেখছো, যদি এখনও ভিউ এখন অনেক কমে গিয়েছে। যাই হোক, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতা কি, কোন, তারপরে বিভিন্ন স্বাধীনতার বিভিন্ন রূপ রয়েছে, তারপরে স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচ রয়েছে, যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যাই হোক, তো আমরা যদি আলোচনা করি যে স্বাধীনতা, এখানে আমরা দেখেছি যে স্বাধীনতার অনেকগুলো কয়েকটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তার আগে যদি আমরা বলি যে স্বাধীনতা অর্থ হচ্ছে স্বাধীনভাবে কাজ করার প্রবণতা, স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা, স্বাধীনভাবে কাজ করার বাসনা, বা সমাজে সুস্থ সুন্দরভাবে নিজের ইচ্ছে মতো বাঁচার যে স্পৃহা, সেই পরিবেশ যদি সৃষ্টি করা থাকে তাহলে সেটা স্বাধীনতা। তো স্বাধীনতার সংজ্ঞা অনেক রাষ্ট্রবিজ্ঞান অনেকভাবে বলেছেন, আমরা বিভিন্নভাবেই বলতে পারি। তবে তার মধ্যে বলা যায় যে হ্যাঁ, আমরা নিজের ইচ্ছা মতো কাজ করার যে সুবিধা, সেটা স্বাধীনতা, সেটা ঠিক আছে। কিন্তু অন্যের কি ক্ষতি করে, অন্যের একইভাবে অন্যের যে কাজ করবে, অন্যরাও যে নিজের মতো করে কাজ করবে, সেক্ষেত্রে কি বাধার সৃষ্টি করা? যদি আমরা অন্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করি তাহলে কিন্তু সেটা অন্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয়ে যায়। তার মানে হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে অবাধ ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো কাজ করার সুবিধা বা সুযোগ না। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে অন্যজনের কাজ করার ক্ষেত্রেও আমি কোনো বাধার সৃষ্টি করছি কি না। যদি অন্যের কাজ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি না করি, তারপরে আমি আমার কাজটা ইচ্ছা মতো করি, তাহলে সেটা হচ্ছে স্বাধীনতা। তার মানে হচ্ছে আমি যে কাজটা করতে চাই সেই কাজটা আমি আমার নিজের মনের মতো করে যেভাবে করতে চাই, একইভাবে অন্যরা যেভাবে করে তাদের মধ্যে কোনো বাধার সৃষ্টি না করে সেই কাজটা যদি সম্পাদন করি তাহলে হচ্ছে স্বাধীনতা। আবার যেটা হচ্ছে যে চরম অতি শাসনের বিপরীত অবস্থায় কিন্তু হচ্ছে স্বাধীনতা। যদি আমরা দেখি যে চরম সামরিক শাসন, তারপরে কোনো বিদ্রোহী দলের জোর করে ক্ষমতা নিয়ে জনগণকে শাসন করা, সেক্ষেত্রে অনেকগুলো বিধি নিষেধ আসে স্বাধীন কাজ করার ক্ষেত্রে। সেটা কিন্তু একটু চরম স্বাধীনতার ক্ষেত্রে বলা হচ্ছে বাধা দেওয়ার বা বাধা সৃষ্টি করার প্রবণতা। তো তার মানে অনেকভাবে আমরা বলতে পারি। এক হচ্ছে তুমি তোমার মনের যে স্পৃহা এবং যা সম্পাদন করার কামনা বা বাসনা, সেই স্পৃহাকে প্রকাশ করা এবং যদি সেগুলোকে সম্পাদন করে নিজের জীবনটাকে উপভোগ করতে পারো, সেটা একটা স্বাধীনতা। তারপর হচ্ছে যে সমাজে
সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য সামাজিক যে পরিবেশটা সংরক্ষণ করা দরকার, সেই পরিবেশটা যদি সেখানে সৃষ্টি করা হয় তাহলে সেটাকে বলা হয় সেই মানুষের স্বাধীনতা। যাই হোক, আমি একটু দুঃখিত, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, হঠাৎ করে একটু পিপাসা লেগেছে। আবার আমরা আসি যে এগুলো হচ্ছে স্বাধীনতা। তার মানে হচ্ছে আবার আরেকভাবে আমরা বলতে পারি যে নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সামাজিক অবস্থা ব্যবস্থার প্রয়োজন, এবং সেই সামাজিক অবস্থা বা ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে স্বাধীনতা। তার মানে হচ্ছে এমন একটা সামাজিক অবস্থা ব্যবস্থা সংরক্ষণ করতে হবে যেখানে মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারে, অবশ্যই অন্যের ক্ষতি না করে, অন্যের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে। সেক্ষেত্রে হচ্ছে তাকে বলা হয় স্বাধীনতা। তার মানে হচ্ছে কিন্তু স্বাধীনতা মানে অবাধ স্বাধীনতা না, যে তুমি তোমার ইচ্ছা মতো শৃঙ্খলভাবে আরেকটা মানুষের ক্ষতি করে তুমি কোনো কাজ করো, তাহলে কিন্তু সেটা স্বাধীনতা হবে? কখনোই হবে না। তার মানে হচ্ছে অন্যের বা অন্য ব্যক্তির কাজকর্মের উপর শ্রদ্ধা রেখে, তাদের কোনো ক্ষতি না করে, তাদের কাজে কোনো বাধা সৃষ্টি না করে, যে পরিবেশ আমার জন্য বা আমাদের জন্য সংরক্ষণ করা হয়েছে সেই পরিবেশের পুরো ক্ষতি না করে আমি আমার ইচ্ছে মতো যদি আমার যাবতীয় কাজগুলো যদি সম্পাদন করতে পারি এবং নিজে উপভোগ করতে পারি, তাহলেই সেটাকে বলছে স্বাধীনতা। যাই হোক, তো আমরা তাহলে এখন তোমরা শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে যদি আমরা সোজা সাপটা কথায় আসি, আমার মনে যা ইচ্ছা বা আমার ইচ্ছা মতো যে কাজটা আমি করতে যাই, ঠিক একইভাবে অপরজন যে কাজটা করতে চায় তার কাজে বাধা সৃষ্টি না করে যদি আমি আমার কাজটা সম্পাদন করতে পারি, তাহলে সেটাকে বলা হয় স্বাধীনতা। যাই হোক, তার মানে আমরা এখন স্বাধীনতা কিছুটা হলে বুঝতে পেরেছি। তোমরা মনোযোগ দিয়ে আমার লেকচারটা শুনতে পারো, আবার বা পরবর্তী সময়ে তোমরা আমাদের শুনতে পারো, কারণ সব ভিডিওগুলো কিন্তু সংরক্ষণ করা থাকে। যাই হোক, আবার বইগুলো যদি তুমি এখন আমারটা শুনে পড়ে ফেলো বা সাথে সাথে পড়ে ফেলো ক্লাস শেষে, তাহলে কিন্তু তোমার আরও অনেক বেশি মনে থাকবে। যাই হোক, সত্যি কথা বলতে শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা সবাই সব শিক্ষকরা অনেক অনেক বেশি মিস করছি। আশা করছি তোমরা সামনে আসবে, সামনে সুস্থ স্বাভাবিক পরিবেশ আবার বজায় থাকবে বা আল্লাহ অবশ্যই সেই পরিবেশটা সৃষ্টি হবে আমরা আশা করছি, এবং আবার তোমরা সকলে আসবে, আবার আমরা সামনে হবো, আবার আমরা কথা বলবো, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করব, বিভিন্ন কনফিউশন বা জটিল দুর্বোধ্য বিষয়গুলো আমরা পরিষ্কার করে ফেলবো আলোচনা করে, সে আশাবাদ ব্যক্ত করছি। যাই হোক, কিন্তু আমাদেরকে আবার এটাও ভাবতে হবে যে মারাত্মক করোনা ভাইরাসের সিচুয়েশনতে আমরা এখনও বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন। অনেকেই কিন্তু মারা যাচ্ছেন, অনেক ইয়াং বয়সে অনেকেই কিন্তু মারা গিয়েছেন। তো যাই হোক, তো আমাদেরকে সাবধান থেকে আমাদের যাবতীয় কাজগুলো সম্পাদন করতে হবে। আশা করছি তোমরা খুব সাবধান থেকে সে কাজগুলো সম্পাদন করবে। যাই হোক, এবার আমরা আসি যে এই যে স্বাধীনতার কয়েকটা রূপ রয়েছে। যে স্বাধীনতা হতে পারে জাতীয় স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। স্বাভাবিকভাবেই আমাদের একটা সমাজে বসবাস করার জন্য, চলাফেরা করার জন্য, বেঁচে থাকার জন্য, আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সংরক্ষণের জন্য বা আমাদের মৌলিক যে চাহিদা, মৌলিক যে অধিকার, যে মানবাধিকার, এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের এই সবগুলো স্বাধীনতা দরকার। বা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে আমাদের একটা সুস্থ স্বাভাবিক স্বচ্ছন্দ ছন্দময় জীবন প্রবাহের জন্য কিন্তু আমাদের অনেকগুলো স্বাধীনতার দরকার রয়েছে। সেই স্বাধীনতাগুলোকে ভাগ করলে আমরা এই ভাগগুলো পাবো। যাই হোক, তো এবার আমরা আসি, আমরা যদি প্রথম ঘড়ির কাটার দিকে শুরু করি, তাহলে প্রথমটাই হচ্ছে আমরা এখানে দিয়েছি যে জাতীয় স্বাধীনতা। তো জাতীয় স্বাধীনতা বুঝতেই পারছো যে এই স্বাধীনতাটা কি জাতীয়। আমরা যদি রাজনৈতিকভাবে কিছুটা বিষয় বিবেচনা করি, যে বহিঃশক্তির হাত থেকে রক্ষা পেয়ে বা স্বাধীন হয়ে বা অন্য শক্তির কবজা থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে জাতীয়ভাবে
যে স্বাধীনতাগুলো রয়েছে, বা একটা স্বাধীন রাষ্ট্রে আমরা যেমন 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি, যদি আমরা স্বাধীন 1971 সালের 26শে মার্চ থেকে আমরা স্বাধীন, তার মানে হচ্ছে যে পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা পূর্ব পাকিস্তানিরা বা বর্তমান বাংলাদেশিরা, ওই সময় ছিলাম পূর্ব পাকিস্তান, স্বাধীন হওয়ার পর হয়ে গেছি আমরা বাংলাদেশ, যাই হোক তারপর থেকে আমরা তো বাংলাদেশি। তো এই বাংলাদেশিরা স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতা অর্জন করার পর থেকে এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার এই যে সার্বভৌম শক্তি আমরা অর্জন করেছি, সেটাই কিন্তু জাতীয় স্বাধীনতা। তার মানে হচ্ছে সার্বভৌম শক্তি অর্জন করে একটা রাষ্ট্রের মধ্যে আমরা যে বলিষ্ঠভাবে কোনো প্রকার কারো হস্তক্ষেপ ছাড়া নিজের মতো করে নিজের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমরা যে স্বাধীনতা ভোগ করছি, সেটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা। ঠিক আছে, তার মানে হচ্ছে জাতীয় স্বাধীনতার মূল কথাই হচ্ছে অন্য শক্তির, পরাধীন শক্তির শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম শক্তি অর্জন করে, সার্বভৌমত্ব অর্জন করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা। এই জন্য আমরা একটা জাতীয় দেশ পেয়েছি, তার নাম বাংলাদেশ। আমরা 1971 সালের 26শে মার্চ থেকে স্বাধীন, যদিও আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে পেরেছি 16 ডিসেম্বর, না আমরা কিন্তু মূলত 1971 সালের 26শে মার্চ থেকে স্বাধীন। তার মানে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করছি 1971 সালের 26শে মার্চ থেকে। যাই হোক, সেক্ষেত্রে পরেরটাকে আমরা আসি ব্যক্তিগত স্বাধীনতা। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিগত চিন্তা চেতনা, ব্যক্তিগত চলাফেরা করার প্রবণতা, ব্যক্তিগতভাবে নিজের মতো করে নিজের মনের স্পৃহার মাধ্যমে, নিজের মনের কামনা বাসনা ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে যে কাজগুলো আমরা সম্পাদন করতে চাই, সেগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। যেমন এই যে জাতীয় স্বাধীনতা অর্জন করার পর আমাদের জাতীয় ভূখণ্ডে আমরা স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার, সেটা হচ্ছে ব্যক্তিগত অধিকার। আমরা আমাদের মানবাধিকারগুলো সংরক্ষণের মাধ্যমে আমি আমার জীবনটাকে যেভাবে দেখতে চাই, যেভাবে প্রকাশ করতে চাই, আমার ব্যক্তিত্ব বিকাশের জন্য যা যা করতে চাই, সেগুলো কিন্তু হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্যক্তিগত স্বাধীনতা কোনটা, তাই না? সোজা কথা, আমার নিজের মনের ব্যক্তিত্ব বা আমার নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য যে কাজগুলো করলে আমি খুশি হব, যে কাজগুলো করলে আমার ভালো লাগবে, যে কাজগুলো করতে পারলে আমার মানসিক প্রশান্তি পাবে, যে কাজগুলো করতে পারলে আমার চারপাশের পরিবেশকে আমি সন্তুষ্ট করতে পারবো, মানে সোজা কথা আমি নিজের যে কাজগুলো করতে চাই, যে কাজগুলো করলে আমি উপভোগ করতে পারবো জীবনটাকে, সেগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। যাই হোক, আমরা আশা করছি যে তোমরা সকলে নিজের ব্যক্তিগত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে নিজের জীবনটাকে উপভোগ করতে চাও, প্রত্যেকে চাও, আমরা প্রত্যেকে চাই, কিন্তু অবশ্যই অন্যের ক্ষতি না করে। যাই হোক, পরেরটাতে আসি, প্রাকৃতিক স্বাধীনতা। আসলে প্রাকৃতিক স্বাধীনতা মানে বুঝে যে প্রাকৃতিক পরিবেশে মানুষ নিজের মতো করে যেভাবে তার জীবনকে উপভোগ করতে চায়। যদি আমরা প্রাচীন রাষ্ট্রগুলোর দিকে তাকাই বা আদিম সমাজের দিকে তাকাই, তখন কোনো বাউন্ডারি ছিল না, একটা রাষ্ট্রের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না। নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় সে যাবে, ফল ফ্রুটস খাবে, চাষাবাদ করবে, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, সেটাই। তো অনেক রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু বলেছে যে বর্তমান সময়ে যদি আমরা এই সারা বিশ্বে যদি বর্ডার তুলে দিই, বর্ডারলেস একটা ওয়ার্ল্ড আমরা সৃষ্টি করতে পারি, বা বর্ডার ছাড়া যদি আমরা একটা পৃথিবী সৃষ্টি করতে পারি, তাহলে সেটা হয়তো পরিপূর্ণ প্রাকৃতিক স্বাধীনতা। তার মানে মানুষ তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যাবে, দেশ থাকবে, এরিয়া থাকতে পারে, কিন্তু কোনো বাধা থাকবে না চলাফেরার ক্ষেত্রে। এটা সম্ভব আর হচ্ছে না। পৃথিবী যত দিন যাচ্ছে মানুষের অপরাধ প্রবণতা এত বেশি বেড়ে যাচ্ছে, তারপরে মানুষ পৃথিবীতে এত বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে যে আরও মানুষ বর্ডারকে, প্রত্যেকটা রাষ্ট্র বর্ডারকে আরও সুরক্ষিত করার চেষ্টা করছে নিজ দেশের মানুষের জন্য। আর যত দিন যাচ্ছে তত বেশি ধর্মভিত্তিক জাতীয়তা সৃষ্টি হয়ে নিজেদের মধ্যে আবদ্ধ থাকার যে প্রবণতা এবং বর্ডার ব্লক করার যে প্রবণতা, এটা কিন্তু আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি, তাই না? যাই হোক, যতদিন যাচ্ছে কেন জানি পৃথিবীটা একটু জটিল হয়ে যাচ্ছে, আমাদের মানুষের মানসিকতা হয়তো জটিল হয়ে যাচ্ছে। আমরা শুধু ক্ষমতা চাই, টাকা পয়সা চাই, এর পিছনে দৌড়াতে গিয়ে আমরা পৃথিবীটাকে জটিল করে ফেলছি। আসলে কিন্তু প্রাকৃতিক স্বাধীনতাটা বেশি দরকার ছিল। আমরা দেখেছি যে আদিম যুগে প্রাচীন যুগে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী হবস, লক, রুশো যে স্বাধীনতার কথাগুলো বলেছেন,
সেইভাবে কিন্তু চলতে পারতাম। কিন্তু তারপরেও সেখানে কিন্তু কথা আছে, রুশো কিন্তু বলেছে প্রত্যেকটা মানুষ স্বাধীন কিন্তু শৃঙ্খলাবদ্ধ। তার মানে এটা কিন্তু স্বাধীনতার একটা চরম সংজ্ঞা, যে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে স্বাধীন কিন্তু সে প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলাবদ্ধ। স্বাভাবিকভাবে আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো, কারণ আমরা পরিবার সৃষ্টি করি, আমাদের মায়া মমতার সৃষ্টি হয়, আবেগের সৃষ্টি হয়, সন্তানদের প্রতি একটা ভালোবাসা মায়ার বন্ধনে আমরা জড়িয়ে যাই। তার ফলে যেটা হয় যে আমাদের মা বাবা ভাই বোন, তারপরে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার প্রতি আমাদের একটা দুর্বলতা, ভালোবাসা, আবেগ, মায়া কাজ করে। এই মায়া কাজ করার ফলেই কিন্তু আমরা সেই সমাজ একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাই। মায়ার শৃঙ্খল বলতে পারো, আবেগের শৃঙ্খল বলতে পারো, ভালোবাসার শৃঙ্খল বলতে পারো, ভালোবাসার বন্ধন বলতে পারো। এগুলোর মধ্যে কিন্তু আমরা আটকে যাই, আর আটকে যাওয়ার ফলেই কিন্তু আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাই। আর পরবর্তী সময়ে মানুষ কিন্তু একত্রে বসবাস করার এই যে প্রবণতাটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে গড়ে উঠেছে। তার মানে আদি সংগঠন পরিবার, পরিবার থেকে মানুষের যাবতীয় শৃঙ্খল যাত্রার শুরু। যাই হোক, এরপর আমরা আসি যে আইনগত স্বাধীনতা। শিক্ষার্থীরা তো বুঝতেই পারছে যে আইনগত স্বাধীনতা মানে হচ্ছে আইনের মধ্যে থেকে যে স্বাধীনতা। তার মানে হচ্ছে আইন প্রণয়ন করে কে? রাষ্ট্র, জাতীয় সংসদ বা রাষ্ট্রীয় বিভিন্নভাবে আমরা যে আইনের উৎস থেকে আইনগুলো পেয়ে থাকি। তার মানে হচ্ছে রাষ্ট্র কর্তৃক উদ্ভাবিত, স্বীকৃত, পরিচালিত, সংরক্ষিত, নিয়ন্ত্রিত। তার মানে কি? আবার আমি বলি, রাষ্ট্র কর্তৃক উদ্ভাবিত, নিয়ন্ত্রিত, সংরক্ষিত, পরিচালিত এই যে সকল আইন রয়েছে এবং সেই আইনগুলো মান্য করার মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতাটা ভোগ করি, তা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা যে আমাদের যাবতীয় কাজগুলো করছি, মানে প্রত্যেকটা কাজ কিন্তু করছি আইনের মধ্যে থেকে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আমি কলেজে আসছি, পড়াশোনা করছি, এটা তো কোনো আইনের মধ্যে নেই। হ্যাঁ, এটা আইনের মধ্যে নেই, কারণ এখানে তুমি আইন কোনো ভঙ্গ করছো না। তো তুমি যদি অন্যের ক্ষতি করো, আরেকজন ফ্রেন্ডকে তুমি যদি আঘাত করো, বাইরে তার কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু আইনের ভঙ্গ। তার মানে আইনের সীমাটা হচ্ছে ওইটাই যে তুমি অবাধভাবে মিশবা, অবাধভাবে ঘুরবা, অবাধভাবে সব কিছু করবা, কিন্তু যে সীমাটা রয়েছে সীমাটা অতিক্রম করবা না। কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি করলে রাষ্ট্র তোমাকে ধরবে। কারো জবরদখল কোনো কিছু করা যাবে না, রাষ্ট্র তোমাকে ধরবে। কারোর সাথে প্রতারণা করা যাবে না, করলে রাষ্ট্র তোমাকে ধরবে, তাই না? এই যে বিষয়গুলো আসছে, তার মানে হচ্ছে রাষ্ট্র এগুলো আইন করে আমাদেরকে জানান দিয়েছে যে তুমি এতদূর পর্যন্ত কাজগুলো করতে পারবে, এর উপরে গেলে তোমার আইনের ভঙ্গ হবে। আইনের ভঙ্গ হলে রাষ্ট্র সে ব্যবস্থা নেবে তোমাকে থামানোর জন্য বা শাস্তি দেওয়ার জন্য। তার মানে হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত, উদ্ভাবিত, পরিচালিত, নিয়ন্ত্রিত যেই সকল স্বাধীনতা রয়েছে আইনগতভাবে, সেগুলি হচ্ছে আইনগত স্বাধীনতা। তার মানে হচ্ছে তুমি চাইলেই যে কোনো কাজ করতে পারো, কিন্তু তোমাকে ভাবতে হবে সে কাজটা করার মধ্য দিয়ে আরেকটা মানুষের ক্ষতি হচ্ছে, কোনো প্রাকৃতিক সম্পদের কি ক্ষতি হচ্ছে, রাষ্ট্রীয় সার্বভৌমের কোনো ক্ষতি হচ্ছে। যদি ক্ষতি হয় তাহলে তোমাকে সেই বাউন্ডারি সীমার মধ্যে তোমাকে থাকতে হবে। আর যদি ক্ষতি হয় বা অতিক্রম করো, তাহলে রাষ্ট্র তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে বা তোমাকে থামাবে। এই হচ্ছে আইনগত স্বাধীনতা। যাই হোক, আমরা আসি সামাজিক স্বাধীনতা। স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকটা মানুষ, যে আমরা বললাম আমাদের আদি সংগঠন পরিবার, পরিবারের মধ্যে থেকে আমরা বড় হই, একটা মায়ার বন্ধনে আমরা জড়িয়ে থাকি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, দাদা, এই যে সকলের প্রতি একটা ভালোবাসার বন্ধন, মায়ার বন্ধন, আবেগের বন্ধন, এগুলো যে সৃষ্টি হয়, আমরা কিন্তু স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে, ওই সমাজ যেটাকে বলে, ওইখানে আমরা আটকে যাই, শৃঙ্খলাবদ্ধ হয়ে যাই। এই শৃঙ্খলাবদ্ধ থেকে যেটাকে আমরা বলি যে সমাজবদ্ধ অবস্থায় বসবাস করা। আর এই সমাজবদ্ধ অবস্থায় বসবাস করার জন্য, আমার ব্যক্তিত্ব বিকাশের জন্য, সামাজিক স্বাধীনতা পাওয়ার জন্য, আমার অধিকারগুলো প্রকাশ করার জন্য আমার যা যা কিছু করা দরকার, যেই স্বাধীনতাগুলো, স্বাধীনভাবে কাজ করার যে স্প্রিয়া, কামনা, বাসনা এবং স্বাধীনভাবে থাকার জন্য সামাজিক ব্যবস্থায় যেভাবে সামাজিক ব্যবস্থাটাকে সংরক্ষণ করা হয়, সেটাই হচ্ছে সামাজিক স্বাধীনতা। মানে হচ্ছে সমাজে চলাফেরা করার জন্য, তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য, তোমার আবেগ, মায়া, মমতা, ভালোবাসা প্রকাশ করার জন্য যে পরিবেশটা সংরক্ষণ করা দরকার বা যে পরিবেশটা সংরক্ষিত হওয়া দরকার, সেই পরিবেশটা যদি সংরক্ষিত হয় বা সংরক্ষণ করা হয় বা থাকে, এবং তুমি তোমার যাবতীয় মানসিক
ব্যক্তিত্ব প্রকাশের জন্য যা যদি সব কাজগুলো করতে পারো, অবশ্যই অন্যের ক্ষতি না করে, অবশ্যই আইনের মধ্যে থেকে, তাহলে সেটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। যেমন আমরা পরিবারের সাথে একত্রে বসবাস করতে চাই, সকলের সাথে মিলেমিশে থাকতে চাই, বিপদে আপদে এগিয়ে যেতে চাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই, বিভিন্ন মানুষকে, গরিব মানুষকে দান করতে চাই। তারপর হচ্ছে যে বড়দেরকে আমরা শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি। তারপরে সামাজিক ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশ যে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি, রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ রক্ষা করার যে আমরা চেষ্টা করি, সেই সবগুলো যে সামাজিক বাস্তবতায় ঘটে, যে সামাজিক পরিবেশে ঘটে, সেটাই হচ্ছে আমাদের সামাজিক স্বাধীনতা। যাই হোক, এরপর আমরা আসি যে রাজনৈতিক স্বাধীনতা। একটা রাষ্ট্রে আমাদের জাতীয় স্বাধীনতা পেলাম, আইনগত স্বাধীনতা পেলাম, সামাজিক স্বাধীনতা পেলাম। আবার রাষ্ট্র সরকার গঠনের জন্য যে বিভিন্ন আমাদের রাজনৈতিক ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থায় অনুপ্রবেশ করার, সেই ব্যবস্থায় যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করার, ভোট দেওয়ার অধিকার, তারপর হচ্ছে বৈধভাবে সরকার গঠন করার অধিকার, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তার মানে হচ্ছে তুমি তোমার রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যে অধিকার, ভোটাধিকার, তারপর হচ্ছে তোমার নিজের মতামত প্রকাশ করার জন্য যে অধিকার, সেটা অধিকার, এই সবগুলো অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। তার মানে হচ্ছে ভোট দেওয়ার অধিকার, তোমার নিজের মতামত প্রকাশ করার অধিকার, সরকার গঠন করার অধিকার, নেতৃত্ব দেওয়ার অধিকার, এই সবগুলো অধিকার কিন্তু হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তাহলে বুঝতেই পারছ যে আমরা অনেকগুলো ভাগে ভাগ করলেও আমরা কিন্তু বুঝতে পারছি যে কোনটা রাজনৈতিক স্বাধীনতা, কোনটা সামাজিক স্বাধীনতা, কোনটা অর্থনৈতিক স্বাধীনতা, তাই না? যাই হোক, আমরা শেষ একটাতে আসি, অর্থনৈতিক স্বাধীনতা। স্বাভাবিকভাবেই আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে বিকাশ করার জন্য হলে আমাদের অনেকগুলো অধিকার দরকার। আবার সেই অধিকারগুলোর মাধ্যমে জীবনকে সুষম, পরিপূর্ণ, স্বাচ্ছন্দ্য, স্বাভাবিকভাবে পরিচালিত করার জন্য আমার কী দরকার? অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করা দরকার, অর্থ দরকার। আর অর্থ দরকার হলে আমাদের পরিশ্রম করতে হবে, অর্থনৈতিক উপায়ে আমাদেরকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করে অর্থনৈতিক ব্যবস্থায় আমাদেরকে মিশে যেতে হবে। তার মানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে মানুষ তার সক্ষমতা, যোগ্যতার মাধ্যমে কাজ করার যে অধিকার রাখে বা কাজ করার তার যে স্বাধীনতা, সেটা হচ্ছে তার অর্থনৈতিক স্বাধীনতা। তার মানে হচ্ছে সে তার যোগ্যতা অনুসারে যে কোনো কাজ পাওয়ার, তার অভাব মেটানোর, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে কোনো কাজ পাওয়ার অধিকার, সেটাই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। যেমন ধরো যে চাকরি থেকে অবসরে যাওয়ার পর তোমার অর্থনৈতিক যে মুক্তি বা অর্থনৈতিক যে স্বাচ্ছন্দ্য, এটা কিন্তু একটা অর্থনৈতিক স্বাধীনতা। আবার তোমার যোগ্যতা অনুযায়ী কাজ করার যে অধিকার, কাজ পাওয়ার যে অধিকার, এটা কিন্তু তোমার একটা অর্থনৈতিক স্বাধীনতা। আবার তুমি এক কাজ ছেড়ে আরেক কাজ পাওয়ার যে অধিকার, এটাও কিন্তু তোমার একটা অর্থনৈতিক স্বাধীনতা। তার মানে হচ্ছে অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদের যাবতীয় জৈবিক চাহিদা পূরণ করার জন্য যে অর্থনৈতিক অবস্থায় আমাদের প্রবেশ করে অর্থনৈতিক অধিকারটা আমাদের স্বাধীনভাবে দরকার, সেটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। তার মানে হচ্ছে অর্থ উপার্জনের জন্য অবৈধ উপায়টা বাদ দিয়ে বৈধ উপায়ে অর্থ উপার্জন করে একটা স্বচ্ছন্দ জীবনযাপন করার জন্য তোমার যাবতীয় যে অর্থনৈতিক অধিকারগুলো রয়েছে, সেগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা। যাই হোক, শিক্ষার্থীরা আমরা আজকের আলোচনা থেকে অন্তত এইটুকু বুঝতে পারি যে স্বাধীনতা কি, স্বাধীনতার কতগুলো রূপ থাকতে পারে। 6-7টা এখানে রয়েছে, 7টা রূপ। এই 7টা রূপের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে অন্তত স্বাধীনতাটা কীরকম হতে পারে। তোমরা বই থেকে ডিটেলস করতে পারো, একটা বা দুইটা বই থেকে, তাহলে তোমরা যত বেশি পড়বা তত বেশি তোমরা আসলে বুঝতে পারবা যে স্বাধীনতাটা কী। আর আমার এই লেকচারটা যদি একটু শোনো, বারবার শোনো, তাহলে তোমরা বুঝতে পারবা যে একটু হলেও তো বুঝতে পারবা যে স্বাধীনতাটা কী, তোমার মনের ধারণাটা একটু পরিষ্কার হবে। যাই হোক, আর সর্বোপরি কথা একটাই, আমার কথা শোনো, না শোনো, কম শোনো, বেশি শোনো, শিক্ষকদের কথা শোনো, অবশ্যই শুনতে হবে। বাসায় বেশি বেশি বইয়ে সময় দিতে হবে। সময় দিলেই তোমরা বুঝতে পারবে, সময় দিলেই তোমাদের যাবতীয় কনফিউশন, মনের বিশৃঙ্খল অবস্থা পরিষ্কার হয়ে যাবে। আশা করছি তোমরা সকলে সময় দিবে। কোভিড-19 এই চরম পরিস্থিতির সময়ে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে, অন্য মানুষকে শ্রদ্ধা করবে, অন্যজনের ক্ষতি করবে না, অন্যকে ভালোবাসবে, অন্যকে সাহায্য সহযোগিতা করে সামাজিক একটা ছন্দময় ব্যবস্থার সৃষ্টি করে
আমরা বেঁচে থাকবো, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সকলে থাকো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক অবস্থায় থাকো, খুব খুব ভালো থাকো, সাথে একটু পড়াশোনা করো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।